আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সাধারণ এন্টিশিপ ক্রুজ মিসাইল যেমন হারপুন বা অ্যাক্সেট সাগর পৃষ্ঠ ঘেঁষে তুলনামূলক ধীর গতিতে উড়ে যায়, তাই এর দিক পরিবর্তন করা সহজ, একে প্রতিহত করাও সহজ। কিন্তু একটি এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল প্রথমে রকেটের সাহায্যে বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাশূন্যের দিকে যায় এবং এরপর মধ্যাকর্ষণ শক্তি কাজে লাগিয়ে প্রচণ্ড গতিতে ম্যাক ৫ থেকে মাক 10 বা শব্দের থেকেও ১০ গুণ দ্রুত গতি হাইপারসনিক গতিতে লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে। এই বিপুল পরিমাণের গতিতে থাকা অবস্থায় একটি চলমান বিন্দুকে জাহাজকে সাগরের বিশাল জলরাশির মাঝে খুঁজে বের করার নিখুঁতভাবে আঘাত করা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর সবথেকে বড় একটি চ্যালেঞ্জ। দেখুন, এএসবিএম বা এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষেত্রে প্রধানত ৪টি বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ রয়েছে। প্রথমটি হলো প্লাজমা ব্ল্যাকআউট। মিসাইলটি যখন মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে তখন বাতাসের সঙ্গে ভয়াবহ ঘর্ষণে মিসাইলের বাইরের অংশে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ তৈরি হয়। এই প্রচণ্ড তাপে মিসাইলটির চারপাশে বাতাস অনিয়মিত হয়ে একটি প্লাজমার আবরণ তৈরি করে। এই প্লাজমা যে কোনো রেডিও সিগন্যাল যেমন জিপিএস বা স্যাটেলাইট কমিউনিকেশনকে আটকে দেয়। ফলে টার্মিনাল ফেজ বা আঘাত আনার পূর্বে মিসাইলটি কিছু সময়ের জন্য সম্পূর্ণ বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পুরোপুরি অন্ধ বা বধির হয়ে যায়। দ্বিতীয় টেকনিক্যাল চ্যালেঞ্জ সিকার হেডের সুরক্ষা। যেহেতু প্লাজমা ব্ল্যাকআউটের কারণে বাইরের গাইডেন্স বা জিপিএস কাজ করে না, তাই মিসাইলের নিজস্ব সেন্সর বা সিকার অ্যাক্টিভ রাডার ইনফ্রারেড অপটিক্যাল যে সেন্সর রয়েছে তা ব্যবহার করে জাহাজটিকে খুঁজে বের করতে হয়। কিন্তু হাইপারসনিক গতির ফলে সৃষ্ট যে চরম তাপ এবং প্রেশার, এছাড়াও তীব্র ভাইব্রেশনের মধ্যে মিসাইলের ডগায় থাকা এই সূক্ষ্ম ইলেকট্রনিক সেন্সরগুলোকে গলে যাওয়া বা নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রাখা এবং নিখুঁতভাবে কাজ করানো চরম মাত্রার কঠিন একটি কাজ। এর জন্য বিশেষ ধরনের হিট শিল্ড এবং কুলিং সিস্টেমের প্রয়োজন হয়। এবং তৃতীয় টেকনিক্যাল চ্যালেঞ্জ হলো টার্মিনাল ম্যানুভারিং এবং জি ফোর্স। জাহাজ যেহেতু সাগরে সবসময় চলমান থাকে, তাই ব্যালিস্টিক মিসাইল দিয়ে এন্টিশিপ মিসাইলের মতো আক্রমণ করতে হলে শেষ মুহূর্তে তার গতিপথ সামান্য হলেও পরিবর্তন করতে হয়। কিন্তু ম্যাক 5 বা ম্যাক 10 শব্দের থেকেও ১০ গুণ দ্রুত গতিতে দিক পরিবর্তন করতে গেলে মিসাইলের কাঠামোর উপর প্রচণ্ড জি ফোর্স বা মেকানিক্যাল যে স্ট্রেচ রয়েছে তা তৈরি হয়। এই প্রচণ্ড চাপ সহ্য করে নিখুঁত দিক পরিবর্তনের জন্য বিশেষায়িত যে ম্যানোরেবল রি এন্ট্রি ভেহিকেল রয়েছে বা MARV, সেই প্রযুক্তির প্রয়োজন। প্রযুক্তিটি নিখুঁত না হলে দিক পরিবর্তনের চেষ্টায় মিসাইলটি আকাশের ভেতরই খণ্ড বিখণ্ড হয়ে যাবে। চতুর্থ জটিল চ্যালেঞ্জ হলো জটিল কিল চেঞ্জ। দেখুন, বিশাল মহাসাগরের বুকে একটি চলমান জাহাজকে খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খোঁজার মতো। মিসাইল লঞ্চ করার আগেই জাহাজটির সঠিক অবস্থান জানতে হয় এর জন্য স্যাটেলাইট নেটওয়ার্ক, ওভার দ্য হরিজন্টাল রাডার, সাবমেরিন রিকনেন্স ড্রোনের মাধ্যমে জাহাজের গতিবিধি রিয়েল টাইম ট্র্যাক করে মিসাইল সিস্টেমকে ডেটা ফিড করতে হয়। এই বিশাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা কিল চেইন নিখুঁতভাবে পরিচালনা করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল। দেখুন, টেকনিক্যালভাবে এত জটিল চ্যালেঞ্জ থাকার কারণে চীন এবং ইরান এবং রাশিয়া ব্যতীত পৃথিবীর কোনো দেশই যেই হাইপারসনিক ব্যালিস্টিক এন্টিশিপ মিসাইল রয়েছে তা তৈরি করতে পারেনি। এমনকি যুক্তরাষ্ট্রও ব্যালিস্টিক মিসাইলকে এন্টিশিপ হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে রয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইতিহাস তৈরি হতে দেখছেন। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের দেশগুলো যেই কঠিন টেকনিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করে এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল আনুষ্ঠানিকভাবে তৈরি করে ব্যবহার করতে পারেনি, সেখানে তুরস্কের পক্ষ থেকে ইতিহাস তৈরি করা হয়েছে এবং সেই ইতিহাসের ঐতিহাসিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তুরস্ক তার রকেট সান দিয়ে ন্যাটো দেশের প্রথম কোনো দেশ হিসাবে তাদের যে টাইফুন ব্লক 3 রয়েছে হাইপারসনিক এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল তার আনুষ্ঠানিকভাবে সফল পরীক্ষা করেছে। এই হাইপারসনিক এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা এবং তৈরি করার কারণে চীন এবং ইরানের মতো দেশের এই প্রযুক্তির যে এলিট ক্লাব রয়েছে সেখানে সরাসরি আনুষ্ঠানিকভাবে এখন তুরস্ক যুক্ত হলো।
দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে তুরস্ক খুবই শক্তিশালী টেকনিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যালিস্টিক মিসাইলের অগ্রভাগে সিকার সিস্টেম যুক্ত করতে সক্ষম হয়েছে। দেখুন, প্রায় ১,০০০ কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি ১,০০০ কিলোমিটার দূর থেকেই সাগরে যে চলমান টার্গেট রয়েছে সেখানে নিখুঁতভাবে হিট করতে পারে। প্রায় ৩,০০০ কেজি বা ৩ টন ওজনের এই মিসাইলটির ভেতর প্রায় ৫০০ কেজি ওজনের পেলোড রাখা যায়। পেলোড বহন করে এটি হাই এক্সপ্লোসিভভাবে যে কোনো বড় ধরনের যে বিমানবাহী রণতরী রয়েছে তাকেও ডুবিয়ে দিতে সক্ষম। এখানে বলে রাখা ভালো যে এই ব্লক 3 যে আপগ্রেড ভেরিয়েন্ট রয়েছে ব্লক 4, সেটি প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকেই এই হাইপারসনিক এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের মতো যে কোনো যুদ্ধ জাহাজের বিরুদ্ধে যে কোনো অ্যাকশনে যেতে পারে। এটি পুরো এজিয়ান সাগর এবং ন্যাটোভুক্ত আশেপাশের যে ভূমধ্যসাগর রয়েছে তার সমীকরণ সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। দেখুন, গ্রিসের মতো দেশ এই তুরস্কের নতুন আবিষ্কারের ফলে প্রচণ্ডভাবে চিন্তিত। এমনকি দূরে অবস্থিত যে ইসরায়েলের মতো দেশ রয়েছে ভূমধ্যসাগরে, যাদের বেশিরভাগ যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনের অবস্থান থাকে, তারাও প্রচণ্ডভাবে চিন্তিত। কারণ এই ধরনের প্রযুক্তি আয়ত্ত করার বিষয়টি তাদের জন্য আরও ১০ থেকে ১৫ বছরের দীর্ঘ একটা অপেক্ষা, যেখানে তুরস্ক আনুষ্ঠানিকভাবে নিজের ডিজাইনে এবং নিজের সক্ষমতায় এই ধরনের মিসাইল তৈরি করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। যে প্রযুক্তি যুক্তরাষ্ট্র এতদিন চেষ্টা করেও আয়ত্ত করতে পারেনি, যে প্রযুক্তির কারণে চীন পুরো দক্ষিণ চীন সাগরে সম্পূর্ণ সমীকরণ পাল্টে দিয়েছে, সেই প্রযুক্তি তুরস্ক আয়ত্ত করেছে। যার রেঞ্জও কিন্তু কম নয়, ১,০০০ কিলোমিটার, এবং ব্লক 4 এর যেই রেঞ্জ সেটা হবে ১,৫০০ কিলোমিটার, এবং আপগ্রেড ভেরিয়েন্টে এর রেঞ্জ হয়তো আরও বাড়াতে পারে তুরস্ক। হাইপারসনিক গতিতে পুরো সাগরের ভারসাম্য সম্পূর্ণ পাল্টে দিয়েছে তুরস্ক। আর এটিই কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসাবে তুরস্কের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, মাত্র কিছুদিন পরই তুরস্কের ভেতর ন্যাটোর শীর্ষ সম্মেলন হওয়ার কথা, যেখানে ন্যাটো দেশের বিভিন্ন নেতারা সেখানে উপস্থিত হবেন। আর সেখানেই কিন্তু শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র এই উঠতি তুরস্কের যে শক্তিশালী উত্থান রয়েছে সেটাকে অনেকটা গুরুত্ব সহকারে নিয়ে বিমান বিক্রিতে একটি বড় ধরনের সুযোগের ছাড় দিতে পারে, যেখানে সরাসরি ইসরায়েলের তীব্র আপত্তি রয়েছে। তারপরও দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট যেমনটা নিশ্চিত করছে, এই সম্মেলনের ভেতর ৩২টি দেশের উপস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র হয়তো F-35 যুদ্ধ বিমানকে কেন্দ্র করে তুরস্ককে বড় ধরনের কোনো ছাড় দিতে পারে। এজন্য তুরস্কের যে কান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমানে ব্যবহারকৃত যুক্তরাষ্ট্রের যে ইঞ্জিন রয়েছে F110, সেই ইঞ্জিন বিক্রির বিষয়েও সবুজ সংকেত যুক্তরাষ্ট্র দিতে পারে। তুরস্ক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রযুক্তিতে অনেকটা ভালো অগ্রগতি করলেও ইঞ্জিন তৈরির জেট ফাইটারের যে ইঞ্জিন রয়েছে সেটা তৈরির ক্ষেত্রে যুগান্তকারী তেমন অগ্রগতি বড় ধরনের এখন পর্যন্ত অর্জন করতে পারেনি, যেটি তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের কার্যকারিতাকে দুর্বল করে দিতে পারে। আর এই জন্যই তারা যুক্তরাষ্ট্রের যে ইঞ্জিন রয়েছে তা ব্যবহার করতে চায়। দীর্ঘদিন ধরে দর কষাকষি ছিল বিষয়টিকে কেন্দ্র করে, তবে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোণঠাসা হওয়ার বিষয়গুলো এখন এই তুরস্ককে স্ট্র্যাটেজিকভাবে বড় সুযোগ করে দিয়েছে দর কষাকষির মাধ্যমে কিছু আদায় করার জন্য। প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে কিছু আদায় করার ক্ষেত্রে তুরস্ক কি এই জায়গায় ইরান বা অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে কোনো ছাড় দিতে পারে? দেখার বিষয়ে এই ক্ষেত্রে তুরস্কের সিদ্ধান্ত আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।